আয়োজন কিসের জনাব? বসো, আসছি আমি। ইস্তিয়া গিয়ে বাদাম আর ফুচকার ব্যাগ নিয়ে এলো। মোবাইলে মৃদু শব্দে ছেড়ে দিল তার প্রিয় কবির প্রিয় গান। সেদিন দুজনে তুলেছি বনে, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে। ইস্তিয়াক পলিথিনের ব্যাগ থেকে ফুচকা আর বাদাম বের করে সামনে রাখে। তুলি অবাক হয়ে বলল, এগুলো কখন নিলেন? খেয়ালই করিনি তো। তুমি ঘুমাচ্ছিলে তখন। কিন্তু রিক্সা থেকে নেমে রুমে এলাম, তাও খেয়াল করিনি। তুমি জানো কোথায় মন পড়ে আছে তোমার। তুলি আর সেদিকে কথা বাড়াতে গেল না। সে এড়িয়ে গিয়ে বলল, জায়গাটা অনেক ভালো লাগছে, পার্টিও মাপ মতো এনেছো দেখছি। আমি রোজই এখানে এসে সন্ধ্যায় একা একা বসে গান ছেড়ে সিগারেট টানতাম। এই ভালো কথা মনে করছেন, আপনি সিগারেট খান জানি, কিন্তু গন্ধও তেমন পায় না, আবার আমার সামনেও খান না, তা কেন? তুমি অপছন্দ করতে পারো ভেবে। আরে না, আমার না ছেলেদের সিগারেট খেতে দেখলে অসম্ভব ভালো লাগে। ছেলেদের সিগারেট খাওয়ার ভাবটাই আলাদা, কেমন টান দেয় আর ধোয়া ছাড়ে। কিন্তু আমি দেখেছি অনেক মেয়েরা নিয়মিতও খায়, তবুও তাদের মানায় না। সিগারেট যেন ছেলেদের একান্ত ব্যক্তিগত অলংকার, যেরকম মেয়েদের নাক, কানের দুল, কপালের টিপ। বাবা সিগারেটকে মহিমান্বিত করে ছাড়বে দেখছি। তুলি ফিক করে হেসে বলল, সিগারেট খাওয়া অবশ্যই ক্ষতিকর, না খাওয়াই ভালো। মানে সিগারেট খাওয়া অবস্থায় ছেলেদের দেখতে আর কি কেমন হিরো হিরো লাগে। ইস্তিয়াক হেসে বলল, যাই হোক, এখন তুমি আমার কোলে বসে বুকে পিঠ ঠেকিয়ে উষ্ণতা আর ওমম ভাব নিয়ে ফুচকা খেতে পারো। এইভাবে তো আপনাকে দেখা যাবে না। বাইরের আকাশ দেখবে। না, আমার আপনাকেই দেখে গল্প করে করে ফুসকে খেতে হবে। ইস্তিয়াক ওকে টেনে কোলে বসিয়ে বলল, কিন্তু আমার তো এরকম বসে গল্প করতে ইচ্ছে করে। তুলি খিলখিল করে হেসে উঠল। ওর হাসিকে ছাপিয়ে রুম থেকে ভেসে এলো মোবাইলের রিং টিউন। বুকটা কেঁপে উঠল তুলির। তোমার ফোনে কল এসেছে মনে হয়। তুলি উঠতে যাচ্ছিল, ইস্তিয়াক তাকে বাধা দিয়ে বলল, তোমার উঠতে হবে না, আমি এনে দিচ্ছি। ইস্তিয়াক মোবাইল নিয়ে ফিরে এসে তুলির দিকে বাড়িয়ে দেয়। নাম্বার দেখে তুলির বুকে ধুকপুকানি বেড়ে যায়। আবার অপরিচিত নাম্বার? সকালের। না, এটা আরেকটা। তাহলে রিসিভ করো, অন্য কেউ হতে পারে। না থাক। ইস্তিয়াক আর কিছু বলল না। তুলি অস্বস্তি বোধ করছে। খানিক পর মেসেজ টিউন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে তুলির শরীর যেন অসাড় হয়ে এলো। এই অচেনা নাম্বার থেকেই মেসেজ এসেছে। কি হলো, কোনো সমস্যা? কিসের মেসেজ? তুলি যথাসম্ভব নিজেকে অবিকৃত রেখে বলল, আর কিসের মেসেজ? গ্রামীণের অফিস থেকে। ইস্তিয়াক ভুরু কুঁচকে তাকায়, তবুও কিছু বলে না। ব্যালকনিতে আড্ডা দিয়ে আজ রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমোতে যেতে দেরি হয় তাদের। তবুও মাঝরাতে হঠাৎ ইস্তিয়াকের ঘুম ভেঙে যায়। পাশে তুলি নেই। তখনই রাতের পিনপতন নীরবতায় ব্যালকনি থেকে কানে ভেসে এলো তুলির নিম্নস্বরে ফোনালাপ। তুলির ফোনালাপের কিছুই স্পষ্ট শোনা যাচ্ছে না বিছানা থেকে। তবুও অতি উৎসুক হয়ে ইস্তিয়াক শুনতে গেল না। চোখ বুজে চুপচাপ শুয়ে রইল বিছানায়। এক অজানা ভয়ানক আশঙ্কায় বুক ধুকপুক করছে। এই আশঙ্কার মুখোমুখি দাঁড়ানোর সাহস হয়ে ওঠেনি তার। যতটুকু পারা চাই দূরে থাকবে,
একসময় হয়তো সবকিছু তার অগোচরে ঠিক হয়ে যাবে। খানিক পর টের পায় তুলি তার পাশে এসে শুয়েছে, চোখ বুজেই থাকে সে। এভাবে দুজনই পুনরায় গভীর ঘুমে তলিয়ে যায়। ভোরে ইস্তিয়াকের ঘুম ভাঙে কপালে কারো হাতের কোমল স্পর্শে। সে ঘুম ঘুম চোখ মেলে তাকায়, তুলি মিষ্টি করে ডাকে, উঠুন, নাস্তা করবেন। ব্যালকনির দরজা ভেজানো। রাতে বোধ হয় তুলি লাগিয়ে আসেনি। দরজার ফাঁক গলে ভোরের মিহি আলো টাইলসে এসে পিছড়ে পড়ে নৃত্য করছে। সেই আলোয় তুলির চুলগুলো দেখাচ্ছে হালকা লালচে। কি মিষ্টি মুখশ্রী, চুল ঠোঁট সবকিছুই কেমন মোহময়। ভোরের পবিত্র স্নিগ্ধ চেহারা, যেন সদ্য প্রস্ফুটিত ফুল। ইস্তিয়াক তাকে টেনে বুকে এনে গলায় চোখে মুখে এলো পাথারি চুমু খায়। তুলি খিলখিল করে হেসে ওঠে। ছাড়ুন তো, সাত সকালে কি শুরু করছেন? ইস্তিয়াক বাধ্য ছেলের মতো ছেড়ে দেয়। বাথরুমে আসে ফ্রেশ হতে। ইস্তিয়াকের মনে হলো তুলিকে ছাড়তে বলার সঙ্গে সঙ্গে সে অন্যদিন ছাড়ে না। আজ কেন এমন করলো? তার উপর কি অজানা আশঙ্কার প্রভাব পড়েছে? ঘড়ির সুতো কি কাটা পড়েছে? ছন্দ কি পতন হচ্ছে? তা হতে পারে না। সে সব সময় একইভাবে তুলিকে ভালোবেসে যাবে। বাথরুম থেকে বের হতেই তুলি টাওয়াল নিয়ে এগিয়ে গেল। ইস্তিয়াক হাত বাড়ায়, তুলি পলকে সরিয়ে নেয় টাওয়াল। চোখ ভর্তি মমতা নিয়ে বুকের কাছাকাছি এসে নিজেই মুছিয়ে দেয় মুখ। ইস্তিয়াকের এই মুহূর্তে তুলির কোমর জড়িয়ে ধরা উচিত, আদান প্রদান করা উচিত প্রণয় বাক্য। সম্পর্কে কোনো অশুভ আশঙ্কার প্রভাব পড়তে দেবে না সে। তুলিকে একইভাবে ভালোবেসে যাবে। ইস্তিয়াক কোমর জড়িয়ে ধরে টেনে কাছে নিয়ে কানে ফিসফিস করে বলল, জানো, আমি তো বিয়েই করতে চাইতাম না। আমার সঙ্গে কেউ এক বিছানায় থাকবে, আমার সব কিছু ব্যবহার করবে, মানে সর্বোপরি আমার সঙ্গেই কেউ আছে, এগুলো আমি মানতে পারতাম না। বলো কি? হ্যাঁ ম্যাডাম, আমি আলাদা বাসা নিয়ে থাকি কেন? বাড়ির কারোর সঙ্গে যাই না তাই। সবার সঙ্গে ঝামেলা হয়। আমার বিছানায় কেউ শুইলে মেজাজ খারাপ হয়ে যেত। আমার প্লেট গ্লাস সব আলাদা থাকতো। বাবা, তাই নাকি? কিন্তু আমার সঙ্গে তো সবই ঠিক আছে। মনে হচ্ছে এত ভালো বর পৃথিবীতে দ্বিতীয়টি হয় না। শুধু তোমার সঙ্গে আমি এমন। তোমাকে দেখেই প্রথম ভেবেছিলাম বিয়ে করব। এর আগে চিরকুমার থাকার সিদ্ধান্ত ছিল। কথার সাহিত্যিক হুমায়ুন আহমেদের একটা উক্তি আছে, সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। তুমিই আমার সেই মানুষ যার সবকিছু আমার কাছে সহনীয়। কিন্তু আপনি যেগুলো বলেছেন তাতে তো মনে হয় না কেউ আপনাকে কষ্ট দেয়। মিছিমিছি আপনিই কষ্ট পান। মানুষ সামাজিক জীব, আদিকাল থেকে দলবদ্ধ হয়ে বসবাস করে, কিন্তু আপনার বিছানায় কেউ থাকতে পারবে না, প্লেটে হাত দিতে পারবে না, তা কি হয়? এসব আমি জানি, তবুও আমি কেন যেন মেনে নিতে পারি না। কিন্তু তোমার বেলায় সব কিছু ঠিকঠাক। জানো, তোমাদের বাসায় যখন থাকতাম, একদিন বাথরুমে গিয়ে মাথায় শ্যাম্পু দিয়েছি, তখনই দেখি পানি নাই। আঙ্কেলের ফোনে কল দিচ্ছি, রিসিভ হয় না। তারপর মাথা ধুয়ে গামছা গায়ে দিয়ে তোমাদের কলিং বেল চাপলাম, তখন তুমি দরজা খুলে দিলে, মনে আছে? হ্যাঁ, একদম মনে আছে। কিন্তু এখন তো ছাড়ুন আমাকে। জড়িয়ে ধরে আর কতক্ষণ থাকবেন? আরে আগে শোনো, তখন তুমি দরজা খুলে দিয়ে আমার অবস্থা দেখে মুখ টিপে হেসেছিলে না? কিন্তু নাস্তা করে নিন, তারপর শুনবো। ব্যস্ত হইও না তো, আগে শুনবে তো। মুখ টিপে হাসলে তখন তোমার গালের মাংস ডিমের কুসুমের মতো একপাশে দলা পাকায়। তুলি পুরো কথা শেষ করতে না দিয়ে বলল, মানে? আরে তুমি মুখ টিপে হাসলে গালের মাংস চোখের নিচের ওদিকে এই জায়গায় গিয়ে ডিমের কুসুমের মতো হয়ে যায়। সেদিন দেখে আমার কামড় দিতে ইচ্ছা করছিল। তুলি কাজ ভাঙা হাসিতে ফেটে পড়ে। তারপর? তারপর ভাবলাম এই মেয়েকেই বিয়ে করব।
যখন ব্যাংকে চাকরি হলো তখনই নিজেকে গুছিয়ে নিয়ে বিয়ের প্রস্তাব দিলাম। ঠিক আছে জনাব, কিন্তু এখন নাস্তা করুন। হ্যাঁ চলো। ইস্তিয়াকের মুখোমুখি বসার জন্য তুলির সামনের চেয়ার টানতেই টুংটাং শব্দ করে চেয়ার থেকে চামচ পড়ল মেঝেতে। চামচ এখানে কখন রেখেছিল কে জানে। মাথা নুইয়ে তুলতে গিয়ে ইস্তিয়াকের নগ্ন পায়ের দিকে চোখ যায়। এক পায়ের ওপর আর এক পা রাখা। কি নান্দনিক দৃশ্য! ফর্সা পায়ের পুরো আঙ্গুলে পাতলা লোম। পুরুষ মানুষের পাও এত সুন্দর হয় বুঝি? তুলির ইচ্ছে করছে পা দুটো কোলে তুলে বিড়ালের মতন আদর করতে। কি হলো, টেবিলের নিচে ঘুমিয়ে গেলে নাকি? তুলি মুচকি হেসে উঠতে উঠতে বলল, চুম্বুকে আটকে রেখেছে। কি সব আবল তাবল বলো। আচ্ছা, আপনার পা লম্বা করে আমার কোলে রাখবেন? ইস্তিয়াক ভুরু কুচকে পড়ল। কিভাবে? চেয়ারে বসে আছেন তো, সেখান থেকে বসে আমার কোলে রাখবেন পা। তা কেন? রাখুন না প্লিজ। ইস্তিয়াক পা লম্বা করে কোলে দেয়। তুলি বাহাতে দুপা জড়িয়ে ধরে বসে। প্রতিদিন এইভাবে খাবো, আপনি পা কোলে দেবেন। ইস্তিয়াক মুচকি হেসে বলল, কিন্তু আরো কিছুক্ষণ এইভাবে থাকলে আমার পা অবশ হয়ে যাবে, তখন আবার পঙ্গু বলে ছেড়ে চলে যাবে। তুলি মুচকি হেসে বলল, তা কেন? আমার উরু টেবিলে বেজে গেছে। ইস, আচ্ছা নামান। ইস্তিয়াক পা নামাতেই তুলি নিচের পা জুতো থেকে বের করে ইস্তিয়াকের পায়ের পাতায় রাখে। একবার আপনার পা উপরে থাকবে, আরেকবার আমার পা। আচ্ছা। দেখুন ছুটির দুদিন কেমন চলে যাচ্ছে, কাল থেকে আবার তোমার অফিস। ইস্তিয়াক কিছু বলল না। খানিক পর তুলি পুনরায় বলল, এই শুনুন না, আজ তো শনিবার, আপনার অফিস ছুটি আছে, চলুন না আমাদের বাসায়, আম্মুকে দেখতে ইচ্ছে করছে। ইস্তিয়াক খানিক ভেবে বলল, তোমাকে দিয়ে চলে আসবো, যখন বলবে আবার গিয়ে নিয়ে আসবো। আপনার একা থাকতে সমস্যা হবে না? না, একা থেকে আমি অভ্যস্ত, তবে তোমাকে মিস করব, আর মিস করলেই চলে যাব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে জনাব। দুপুরে দুজন বের হয় রিক্সা নিয়ে। মামা মুগদা যাওয়ার আগে একটা মিষ্টি মাষ্টির দোকান দেখে থামাবেন। তুলি চোখ পাকিয়ে পড়ল। তা কেন? দামান যাবে শ্বশুর বাড়ি। দাদ, আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চাও নেই, এসব লাগবে না। তুমি তো ওই বাড়ির বাচ্চা, যে কিনা খেতে বসে বলে পা কোলে দিন, যেন না দিলে খাবে না। তুলি ফিক করে হাসে। তাই বলে বাচ্চা মেয়ে? তো বাচ্চা মেয়ে না, বাচ্চা ছাড়া কেউ বলবে একবার আপনার পা উপরে থাকবে আরেকবার আমার পা? তুলি মুখে হাত দিয়ে খিলখিল করে হাসে। তো আমি বাচ্চা হলে কি হলো? বাচ্চা বলেই তুমি যে কয়দিন থাকবে তার জন্য আইসক্রিম, চকলেট এসব নিব। দোকানের কাজ সেরে দুজন খুনসুটি করতে করতে চলে এলো মুগদা। তুলি আগে গেট খুলে ভিতরে গেল। এখান থেকে প্যাসেজ গিয়ে লেগেছে মেইন দরজায়। বাপাশে বাউন্ডারি ঘেঁষে কিছু ফুল গাছ আর টবে চারা দেখা যাচ্ছে। তুলি কলিং বেল চাপতেই কাছের মেয়ে এসে দরজা খুলে দিয়ে আপা আসছে বলে জড়িয়ে ধরল তুলিকে। ইস্তিয়াক ব্যাগ প্যাক দিল ওর কাছে। তাকে সিটিং রুমে বসিয়ে তুলি ভেতরে গেল। তুলির মা হুসনা বেগম বললেন। ইস্তিয়াক সালাম দিল। তোমরা আসবে জানতাম না বাবা, বোকা মেয়েটাও বলেনি, জানলে ওর বাবা বাসায় থাকতেন। তুমিও নাকি আজ থাকবে না? সমস্যা নেই আম্মু,
আমি আবার নিতে আসবো তো। থাকবে না কেন বাবা? এখন থেকে তো একটু আগে বের হলে অফিসে যেতে পারবে। আজ একটু কাজ আছে। কুশল বিনিময় শেষে তুলি সহ তারা চলে গেলেন। ইশতিয়াক সিটিং রুমে বসে টিভি দেখছে। কাজের মেয়ে নাস্তা দিয়ে গেল। তুলি একটু পরে শাড়ি চেঞ্জ করে সালোয়ার কামিজ পরে এলো। আহ, সালোয়ার কামিজ পরতে কি আরাম। ইশতিয়াক মুচকি হেসে বলল, তাহলে তাই পরবে, শাড়ি পরো কেন? আপনার জন্যই। আমি কিন্তু বেশিক্ষণ বসবো না। কি বলেন, খেয়ে দিয়ে যাবেন? আরে না, আমার কলিগদের সঙ্গে আজ আড্ডা দেব। ও আচ্ছা, ঠিক আছে। কিন্তু বিদায় তো এখান থেকে নেওয়া যাবে না। আব্বু কখন ফিরবে ঠিক নাই, আর আম্মুকে ডেকে দিচ্ছি। আরে না, সেটা না। তো তোমার রুমে নিয়ে চলো। তুলি চোখ পাকিয়ে বলল, কেন? বিদায় নেব। তার জন্য রুমে যাওয়ার কি আছে? রুমে নেওয়া কি নিষেধ? তাহলে থাক। আরে না, চলুন। ইশতিয়াক রুমে এসেই দরজা লাগিয়ে দেয় ভেতর থেকে। তুলি আঁতকে উঠে বলল, এটা কি হলো? ইশতিয়াক মুচকি হেসে ওর দিকে এগিয়ে গেল। তুলি পিছু যেতে যেতে খাটের কাছে গিয়ে আটকে যায়। ইশতিয়াক ওর মুখটা আজলা করে ধরে। চোখে চোখ রেখে স্লথ গতিতে দুজনের ঠোঁট ঢুকে পড়ে অপর ঠোঁটে। তুলি নিজেকে ছাড়িয়ে নিয়ে ইশতিয়াকের পুরো মুখে চুমু খায়। ঠিক আছে, এবার যেতে পারি? বিদায় নেওয়া হয়ে গেছে। ইশতিয়াক পা বাড়িয়ে দরজা খোলার আগেই আবার তুলি চাপটে ধরে পেছন থেকে, পিঠে গাল চেপে ধরে বলে, কি হলো? তুলি অস্ফুট স্বরে বলে, যেতে দিতে ইচ্ছে করছে না, থেকে যান প্লিজ। ইশতিয়াক ঘুরে তাকে বুকে ছড়িয়ে নেয়। আমি কাল আবার অফিস থেকে সোজা চলে আসবো ম্যাডাম, এখন যাই। তুলি মাথা তুলে তাকিয়ে বলল, আচ্ছা যান, কিন্তু কাল রাতে শিওর আসবেন। আচ্ছা। বলেই ইশতিয়াক আবার কপালে চুমু খেয়ে বের হয়ে গেল। ইশতিয়াক কলিগদের সঙ্গে আড্ডা দিয়ে রাতে ফিরেছে বাসায়। খাওয়ার ঝামেলা বাইরেই চুকিয়ে এসেছে। এখন হাত মুখ ধুয়ে লম্বা ঘুম দেবে। বিছানায় যেতেই এলো তার মায়ের কল। ভালো মন্দ কথা বলে ফোন রেখে ঘুমিয়ে যায়। ঘুম ভাঙলো অচেনা নাম্বার থেকে কল পেয়ে। ইশতিয়াক তাকিয়ে দেখে ঘড়িতে 7টা বাজে। বিরক্ত হয়ে ফোন রিসিভ করলো। হ্যালো। আসসালামু আলাইকুম ভাই, আমি রফিক। ওই দিন কাশবনে পুলিশের সঙ্গে ছিলাম, পরনে ছিল হলুদ গেঞ্জি। ছেলেটির পরিচয় শুনে ইশতিয়াক শোয়া থেকে উঠে বসে বলল, হ্যাঁ, চিনতে পেরেছি, কিন্তু এখন আবার আপনি আমার কাছে কি চান? ফোনের ওপাশ থেকে রহস্যের হাসি ভেসে এলো। তারপর ছেলেটি বলল, ভাই, যাওয়ার কথা তো আপনার অগোচরে কত কিছু যে হয়ে যাচ্ছে, টেরই পাচ্ছেন না। দেখুন ভাই, 7 সকালে কল দিয়ে নাটক করবেন না। আমার অফিস আছে, আমি 8টায় উঠে গোসল খাওয়া দাওয়া করে অফিসে বের হই। আপনি ভোরে কল দিয়ে ঘুম নষ্ট করেছেন। ভাই, জীবনই যেখানে নষ্ট হয়ে যাচ্ছে সেখানে ঘুমিয়ে কি হবে? সত্যি বলতে আপনাকে দেখে ভালো মানুষ মনে হয়েছে। 2 দিন থেকে ভেবে যাচ্ছি, দুনিয়াতে বুঝি ভালো মানুষের সঙ্গেই শুধু এমন হয়? ভাই, আপনি কি বলতে চাচ্ছেন বলুন, না হয় আমি কল কেটে দেব। ভাই, আপনাকে জরুরি কিছু তথ্য দিতে যাচ্ছি। ওই দিন ভাবি টাকা দিয়ে বললেন আপনাকে না শোনাতে, তাই কিছু বলিনি, কিন্তু আজ ভেবে দেখলাম তাতে আপনার বিরাট ক্ষতি হচ্ছে। ইশতিয়াক
ইস্তিয়াকের বুকের ধুকপুকানি বেড়ে গেছে, পায়ের তালু ঘেমে যাচ্ছে। সে শঙ্কিত হলেও বুঝতে দিল না রফিককে। বিরক্তি নিয়ে বলল, আরে ধর ভাই, কথা এত না পেঁচিয়ে বলুন কি হয়েছে। ভাই এভাবে তো বলা যাবে না। ভাবি আমাকে ভ্যানিটি ব্যাগে যত টাকা ছিল সব দিয়ে গেছে আপনাকে না বলার জন্য। কি সব আবল তাবল কথা বলছেন? ও কখন টাকা দিল? টাকা যে দিছে সেটারও ভিডিও আছে ভাই। টাকা কেন দিছে? আমি ভাবির ফোন হাতে নেওয়ার পর দেখি একটা নাম্বার থেকে অনেক কল এসেছে, সঙ্গে একটা মেসেজ। সেখানে লেখা আমাদের পুরনো কিছু ছবি দিয়েছি, হোয়াটসঅ্যাপ দেখো। আমি তখন হোয়াটসঅ্যাপে গিয়ে পাই। কিসের ছবি? এরকম তো হবে না ভাই, ভাবি আমাদের টাকা দিয়ে গেছে আপনাকে না দিতে। আর ভাই আরেকটা সমস্যা দেখা দিয়েছে, আমার সাথে ছেলেটা ভিডিও আর ছবিগুলো যখন তখন নেটে দিয়ে ভাইরাল করে দিতে পারে। ওর নাকি কিসের একটা পেজ আছে, সেটা রিচের জন্য, ভাইরাল করার জন্য। এগুলো নাকি একেবারেই পারফেক্ট। তখন তো আপনারও ইজ্জত যাবে। ইস্তিয়াক ধমক দিয়ে উঠল, আরে বেটা, ভূমিকা বন্ধ কর। কি চাস সেটা বল। ছবি ভিডিও কি আছে পাঠা দেখি। ভাই হোয়াটসঅ্যাপে বিকাশ নাম্বার দিচ্ছি, 5,000 টাকা পাঠান আগে, আর সব তথ্য পেয়ে গেলে আরও 5,000 টাকা পাঠাবেন। ইস্তিয়াকের ক্রোধে শরীর কাঁপছে। সে নিজেকে সামলে নিয়ে অবিকৃত গলায় বলল, আগে 5,000 পাঠানোর পর এডিট করা ছবি দিলে, অথবা কিছুই না পাঠালে? ভাই আপনাকে আগে পাঠাচ্ছি, ভাবি যে আমাকে টাকা দিয়েছিলেন তার ভিডিও, তারপর আপনি টাকা পাঠান। ইস্তিয়াকের মনে হচ্ছে কেউ তার কলিজা মুঠোয় নিয়ে মুচড়ে ধরেছে। সে প্রাণপণে চাচ্ছে এই ছেলেটার ভিডিও যেন এডিট করা থাকে, সবকিছু যেন মিথ্যে হয়, তার কাছ থেকে টাকা নিয়ে যেন প্রতারণা করে কিছুই না পাঠায়। সে শঙ্কিত গলায় বলল, আচ্ছা। তাহলে ফোন রাখছি, আপনি হোয়াটসঅ্যাপ চেক করুন, ভিডিওর সঙ্গে বিকাশ নাম্বার দিচ্ছি। ইস্তিয়াক ফোন রেখে চোখ বন্ধ করে 2 হাতে মুখ আঁচলা করে ধরে বসল। হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন টিউন বাজতেই মোবাইল হাতে নিয়ে দেখে ছেলেটি ভিডিও পাঠিয়েছে। ইস্তিয়াকের বুকে ধুকপুকানি বেড়ে যায়, পা যেন অসাড় হয়ে আসে, মাথার রগগুলো ফুলে যাচ্ছে, কান দিয়ে গরম ভাব বেরুচ্ছে। তার কাছ থেকে তথ্যগুলো লুকোতে তুলি এই ছেলেদের টাকা দিয়েছে, ভাবতেই পারে না সে। কাঁপা কাঁপা হাতে ভিডিওতে ক্লিক করে, নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছে না। ভিডিওতে দেখা যাচ্ছে সে পুলিশের সঙ্গে কথা বলছে। তুলি তার দিক থেকে মুখ ফিরিয়ে ভ্যানিটি ব্যাগ আড়াল করে টাকা দিচ্ছে ছেলেটিকে, অথচ রিকশায় কিংবা বাসায় এসেও তাকে একথা বলেনি তুলি। চোখ ঝাপসা হয়ে এলো, মোবাইল বিছানায় রেখে 2 আঙ্গুল দিয়ে কপাল ঘষছে। মস্তিষ্কের ভেতর খুব দ্রুত সন্দেহের গাছ রোপণ হয়ে সেই গাছ বড় হয়ে ডালপালাও ছাড়তে শুরু করেছে। তার বিকাশে এত টাকা এখন নেই। মোবাইল হাতে নিয়ে মেসেজ দিল, বিকাশ নাম্বার দেন, আমি টাকা পাঠাচ্ছি। আপনি আমাকে সবকিছু হোয়াটসঅ্যাপে সেন্ড করেন, আর আমাকে দিয়ে সবকিছু ডিলিট করে দেবেন। টাকা লাগলে আরও দেব, তবুও এগুলো ডিলিট চাই। নেটে ছাড়লে আমি মামলা করতে বাধ্য হব। ছেলেটি মেসেজ দিল, আরে ভাই এগুলো ভাববেন না, বিকাশ নাম্বার দিচ্ছি দেখুন, টাকা ছাড়েন তাড়াতাড়ি। বিকাশ নাম্বার পেয়ে ইস্তিয়াক উঠে দাঁড়ায়, একটা গেঞ্জি গায়ে দেয়, মানিব্যাগ মোবাইল নিয়ে বের হয়ে পড়ে। রাস্তায় গিয়ে মনে পড়ল সিগারেট আনেনি। পাশের দোকানে গিয়ে সিগারেট নিল একটা, ঘন ঘন টান দিয়ে ধোঁয়া ছেড়ে গেল মোড়ের বিকাশের দোকানে। সে টাকা পাঠিয়েই হোয়াটসঅ্যাপ আর চেক করলো না। কোলাহলের এই রাস্তায় কিছুই দেখতে চায় না। দোকান থেকে বের হয়ে হাঁটতে থাকে, নিজেকে বোঝায় যাই ঘটুক, যাই হোয়াটসঅ্যাপে দিক, সে তুলিকে এভাবেই ভালোবেসে যাবে। সময় সবকিছু ঠিক করে দেবে। এত রেগে যাওয়ার মানেই হয় না। তার জায়গায় অন্য কেউ হলে এগুলো হয়তো খেয়ালই করতো না। সে এমন তো নিজেই জানে, বাড়ির সবাই বলে এখন বিবাহিত, আগের স্বভাব ছাড়তে হবে। নিজেকে শাসন করতে করতে ইস্তিয়াক বাসায় চলে আসে।
হোয়াটসঅ্যাপ চেক না করে বিছানায় বসে আর একটা সিগারেট ধরায়, ধোঁয়া ছাড়ে ঘন ঘন। ডাটা অন করে সে, টং টাং শব্দ করে একের পর এক ছবি আসতে থাকে। এগুলো তাকে না দেওয়ার জন্য তুলে লুকিয়ে টাকা দিয়ে এসেছে ছেলেদের। কথাটা মনে পড়তে ইশতিয়াক সিগারেট ছুঁড়ে মারে দেয়ালে, মোবাইল হাতে নেয়, কাঁপা কাঁপা হাতে হোয়াটসঅ্যাপে ঢোকে। প্রথম ছবি একটা ছেলের সঙ্গে ধান ক্ষেতের জমির আইলে বসা, আর একটা সবুজ ঘাসে ওই যুবকটির বুকে শুয়ে আছে, আর একটা খড়ের স্তূপের উপর বসে ঠোঁটে চুম্বনরত অবস্থায়। কিছু নুট পিকচার, একটা ভিডিও সেলফি ক্যামেরায় তোলা, যেখানে দেখা যাচ্ছে দুজনেই একটা জমির আলে বসে আছে। সামনে পেছনে সবুজ ধান তাদেরকে ঢেকে রেখেছে নিরাপত্তার চাদরে। ছেলেটি ওর স্তনে হাত রেখে চোরা চাহনিতে চারিদিকে তাকিয়ে দেখছে কেউ আসছে কিনা। ইশতিয়াক আর ভিডিওটি দেখতে পারে না, মোবাইল ছুঁড়ে ফেলে বিছানায়। সে জন্মের পর থেকে কখনো তার কিছুতেই অন্যের ভাগ, অন্যের ছোঁয়া সহ্য করতে পারে না। ছোট ভাইটিকে একবার তার গেঞ্জি পরায় বেধড়ক মারধর করেছিল, সেই তারই স্ত্রীকে অন্য কেউ। আর তুলি, ভাবতেই ওর গা গলিয়ে উঠল। এত জঘন্য মিথ্যেচার! বাস্যটাতে বলেছিল সেই নাকি প্রথম পুরুষ, কোনো পরপুরুষের ছোঁয়া এর আগে সে কখনো পায়নি। আর এই ছবি ভিডিওগুলো গোপন রাখতে তার অগোচরে টাকাও দিয়ে এসেছে। জায়গাটা গ্রাম এলাকা মনে হলো। ছেলেটা ওর মামার বাড়ির হয়তো। আচ্ছা, তুলি যে ছেলের সঙ্গে এত ঘনিষ্ঠ ছিল তাকে কেন বিয়ে করেনি? ভাবতেই ইশতিয়াকের ঘেন্নায় গা রেডি করে উঠল। সে একজন ব্যাংকার বলে ওই ছেলেকে ফেলে বিয়েতে বসেছে? তাহলে এইসব প্রেম ভালোবাসা প্রণয় বাক্য সবই মন ভোলানো? একতলা থুতু টাইলসের মেঝেতে ফেলে দিল ইশতিয়াক। মোবাইল বেজে উঠল। রফিক কল দিয়েছে। সে রিসিভ করে বিধ্বস্ত অবস্থায় বলল, হ্যালো ভাই, বাকি 5,000 টাকা পাঠান। ক্রোধে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে দেয় ইশতিয়াক। ছেলেটি অবস্থা বুঝতে পেরে পরে যোগাযোগ করব বলে হাসতে হাসতে ফোন রেখে দেয়। দুই হাতে মুখ ঢেকে ইশতিয়াক বিছানায় বসে। নিজেকে শান্ত রাখতে হবে। তুলি তো তার সঙ্গে স্বাভাবিকভাবেই সংসার করছে, তবে কেন সে এত ভেঙে পড়বে? কেন রেগে যাবে? তার এসব বাজে স্বভাবের জন্যই কারোর সঙ্গে থাকতে পারে না, মিশতে পারে না। এখন থেকে এসব ছাড়তে হবে। সব কিছুরই সমাধান থাকে, যা হবার হয়ে যায়। বাঁচতে হয় বর্তমান নিয়ে। সে মনস্থির করে ঠান্ডা মাথায় বিষয়টা নিয়ে তুলির সঙ্গে কথা বলবে। সে এখন থেকে ঠান্ডা মাথার মানুষ, ব্যাংকে চাকরি করা ভদ্রলোক। জীবনে এই প্রথম সে নিজেকে সামলে নিতে পারল। এখন থেকে সব সময় পারবে। একেবারে শান্ত শিষ্ট হয়ে গেল। এভাবেই শান্ত থাকবে। সে এখন গোসল করবে। গোসল করতে আরাম। গোসল তার প্রিয়। আই লাভ ইউ গোসল। গোসল থেকে শান্তির কিছু নাই। ইশতিয়াকের মনে হলো মাথা ঝিমঝিম করছে, চোখে ঝাপসা লাগছে। সকালে কিছু খায়নি বলে হয়তো। প্রেশার কি লো নাকি হাই? মেঝেতে শুয়ে যাবে সে। অনেক আরাম। ইশতিয়াক মেঝেতে খানিকক্ষণ পড়ে রইল। ঘাম ছাড়ল তার পুরো শরীর থেকে। ফোঁটা ফোঁটা ঘামে টাইলস ভিজে যাচ্ছে। কানে কেমন ঝিমঝিম শব্দ হচ্ছে। শরীর খুব দুর্বল লাগছে। ইশতিয়াক খাবে এখন। সকালে উঠে হাত মুখ ধুয়ে দাঁত ব্রাশ করতে হয়, নাস্তা করতে হয়। সে কিনা কোথাকার রফিক টফিকের পাল্লাই পড়েছে। ইশতিয়াক উঠে ধীরে ধীরে এলোমেলো পায়ে হেঁটে টেবিলে গিয়ে এক চুমুকে পুরো গ্লাস পানি খেলো। সকালে বেশি পানি খাওয়া নিয়ম। ইশতিয়াক একের পর এক গ্লাসে পানি ঢেলে খায়। খালি পেটে শুধু পানি খেলে হয় না, সঙ্গে কিছু খেতে হয়। ইশতিয়াক ব্রেড আর জেলি নিয়ে এলো। ব্রেডে জেলি লাগিয়ে এক পিস শেষ করে তার মনে পড়ল দাঁত ব্রাশ করেনি। ব্রেড জেলি রেখে চলে গেল বাথরুমে। আয়নায় তাকালো সে। চোখ অস্বাভাবিক লাল হয়ে গেছে। ঘুম হয়নি ঠিকঠাক। মনে মনে গালি দিল ধান্দাবাজ রফিককে। সে আর বেশিক্ষণ নিজের সঙ্গে প্রতারণা করতে পারল না, শাসিয়ে রাখতে পারল না। কান্না দলা পাকিয়ে এলো গলায়।
তাড়াতাড়ি শাওয়ার ছেড়ে দেয় ইস্তিয়াক, বসে পড়ে মেঝেতে, হাউমাউ করে কেঁদে ওঠে। তুলিকে কেউ চুমু দিয়েছে, বিশেষ অঙ্গে স্পর্শ করেছে, তুলি সেটা উপভোগ করেছে। এখন আবার তার সঙ্গে একেবারে নিষ্পাপ বালিকার অভিনয় করে সংসার করছে। ইস্তিয়াক যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না, তার নিজের রুচি নিয়েই এখন হতাশ হচ্ছে। সে কি করে তুলির মতো না, তুলিকে নিয়ে এগুলো ভাববে না সে। না, তুলিকে নিয়ে এগুলো ভাববে না সে। তুলিকে আগের মতোই ভালোবাসবে। ছবিগুলো এডিট করা, ভিডিও এডিট করা, দুনিয়া কোথায় গেছে তার জানা নেই, প্রযুক্তি কোথায় গেছে তার জানা নেই। এগুলো নিখুঁত এডিট। তুলির সঙ্গে সে কথা বলবে। শাওয়ারের পানির সঙ্গে তার চোখের জলগুলো মিশে যায়। উঠে দাঁড়ায় ইস্তিয়াক, ভেজা কাপড় ছেড়ে টাওয়েল দিয়ে শরীর মুছে নেয়। কাপড় পাল্টে নাস্তা করতে বসে। নিজেকে বোঝায় যেন কিছুই হয়নি, সব কিছু ঠিকঠাক আছে। খাওয়া, গোসল সবকিছু ঠিকঠাক করতে হবে। অফিসে কল দিয়ে আজকের জন্য ছুটি নিয়ে নেয়। নাস্তা শেষে বের হয় রিক্সা নিয়ে। তুলিদের বাসার কাছাকাছি যখন পৌঁছে গেছে তখন ঠিক দুপুর 12টা। ইস্তিয়াক বাড়ির গেটের অনেক দূরে থাকতেই দেখে তুলি একটা রিক্সা নিয়ে কোথাও যাচ্ছে। সেও রিক্সা নিয়ে ফলো করে পিছু পিছু যায়। খানিক পর একটা পার্কের সামনে গিয়ে থামে ওর রিক্সা। ভাড়া চুকিয়ে তুলি গেট দিয়ে ঢুকে পড়ে। ইস্তিয়াকও তাড়াতাড়ি রিক্সা ভাড়া দিয়ে সাবধানে ছুটে যায় সেদিকে। তুলি একটা গাছের নিচে দাঁড়িয়ে কাউকে কল দিচ্ছে। খানিক পর ফোন কানে নিয়ে তুলির দিকে এগিয়ে এলো ছবির সেই ছেলেটি। তুলিকে দেখেই ছুটে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। চরিত্রহীন মেয়ে, বিয়ের পরও আগের নাগরের সঙ্গে পার্কে এসেছিস। তুমি কিভাবে পারলে আমাকে রেখে বিয়ে বসতে? কিভাবে পারলে তুমি? আমাদের কত স্মৃতি, আমরা একে অন্যের শরীরের প্রতিটা পশম পর্যন্ত চিনি, আর তুমি এখন বলো আমাকে চেনোই না। এরকম কেন করলে আমার সঙ্গে? জানি তুমি বাধ্য হয়ে বিয়ে বসেছ, আমার তাতে কিছু যায় আসে না। চলো আমরা পালিয়ে যাই এখান থেকে কোথাও। কথাগুলো শুনে ইস্তিয়াকের মাথায় যেন আগুন ধরে যায়। পুরো শরীরের লোম মাথা তুলে দাঁড়িয়েছে, কান দিয়ে বেরুচ্ছে গরম ভাব, হাতের মুষ্টি শক্ত হয়ে এসেছে। তার চোখকে বিশ্বাস করাতে পারছে না। সে কি কোনো স্বপ্ন দৃশ্য দেখছে? ছেলেটি তুলিকে জড়িয়ে ধরে একের পর এক অভিযোগ করে যাচ্ছে। তুলি কোনো জবাব দিতে পারছে না। নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে সে, কারণ স্পষ্ট দেখতে পাচ্ছে অদূরে দাঁড়িয়ে আছে ইস্তিয়াক। চোখ দুটো থেকে যেন আগুনের স্ফুলিঙ্গ বেরুচ্ছে। কেমন বিধ্বস্ত দেখাচ্ছে মানুষটিকে। ইস্তিয়াক এদিকে এগিয়ে আসছে। তার এখন কি করা উচিত? কি হচ্ছে এসব? তুলি কিছু বুঝে ওঠার আগেই ছেলেটার গলা আর ঘাড় ধরে ইস্তিয়াক হ্যাচকা টান দিয়ে ফেলে দিল মাটিতে। তুলিও টাল সামলাতে না পেরে পড়ল গিয়ে একটা গাছের গোড়ায়। পলকেই ছেলেটি মাটি থেকে উঠে তুলিকে তুলে দিয়ে ইস্তিয়াকের দিকে ধেয়ে এসে পড়ল। এই মিয়া, আপনি কে? আমি ওর হাজবেন্ড। ছেলেটি খানিকক্ষণ ইস্তিয়াকের মুখের দিকে তাকিয়ে থেকে পায়ে পড়ে গেল। ভাই বিশ্বাস করেন, ওকে ছাড়া আমি বাঁচব না। আমি জানি ওকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। প্লিজ ভাই, আপনি আমার হাতে তুলে দেন ওকে। কথাটি শেষ করার আগেই ইস্তিয়াক প্রচণ্ড জোরে ছেলেটির গালে চড় দিয়ে পা ছাড়িয়ে দিয়ে বুকে লাথি মেরে ফেলে দেয় মাটিতে। তুলি বিস্ময়ে এতক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়েছিল। চেতনা যেন ফিরে পেল সে। ছুটে গিয়ে ইস্তিয়াকের হাত ধরে বাধা দিল। পার্কের অন্য উৎসুক জনতাও এদিকে ছুটে এসেছে। ইস্তিয়াক ঘুরে লোক সম্মুখেই তুলির গালে দিল চড় বসিয়ে। চরিত্রহীন মেয়ে, বিয়ের পরও আগের নাগরের সঙ্গে পার্কে এসেছিস। তুলির বিস্ময়ের চরম সীমা অতিক্রম হয়ে যায়। সে গালে হাত দিয়ে অবাক চোখে তাকিয়ে আছে ইস্তিয়াকের মুখের দিকে। আর কিছুই বলার নেই তুলির। সে নিজেকে নির্দোষ প্রমাণ করার শক্তি হারিয়ে বোবা হয়ে গেছে। তুলিকে জনসম্মুখে টেনে হিঁচড়ে পার্ক থেকে নিয়ে বের হয়ে গেল ইস্তিয়াক।
রিক্সা ডেকে নিয়ে এলো বাসায়। তুলি পুরো রাস্তা চুপচাপ শূন্য দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে আছে। রিক্সা যাচ্ছে, টুংটাং শব্দ, গাড়ির হর্ন, রং বেরঙের পোশাক পরা মানুষ, কিছুই যেন তুলি দেখছে না, শুনছে না। থমথমে মুখ, শূন্য দৃষ্টি, একেবারে যেন অনুভূতিহীন পাথর সে। বাসার গেটের সামনে রিক্সা থেকে নেমে ইস্তিয়াক হাত ধরেই টেনে নিয়ে এলো ওপরে। তুলি কেবল হতবুদ্ধি হয়ে দেখছে। ইস্তিয়াকের এই অচেনা রূপ দেখে সে মুখ হয়ে গেছে। বাসায় আসার পর দরজা বন্ধ করে হ্যাচকা টান দিয়ে যেন তাকে ছুঁড়ে ফেলল বিছানায়। তুলি বিছানায় পড়ে ঘাড় ঘুরিয়ে তাকায় ইস্তিয়াকের দিকে। একদম অচেনা এক হিংস্র পুরুষ। চোখের সামনে ইস্তিয়াক প্যান্টের বেল্ট খুলে মোবাইলে সেই ছবিগুলো বের করে বলল, তোর মতো নষ্টা মেয়ে আমার বউ ভাবতেই ঘেন্না লাগছে। এইখান কি, এই ছবিগুলো কি? তুই না আর কোনো পুরুষের ছোঁয়াই পাসনি? তুলি যেন কথাগুলো শুনতেই পারছে না। চোখের সামনে যা দেখছে সবই যেন স্বপ্ন দৃশ্য। ইস্তিয়াকের হাতে বেল্ট। খানকি শব্দ ভীষণ কানে এসে লাগলো। আর কি বাকি আছে? সে আর ছবিগুলোর কি ব্যাখ্যা দেবে? দিয়ে কি হবে? লোক সম্মুখে চর, রিক্সা থেকে টেনে উপরে নিয়ে আসা, এখন আবার প্যান্টের বেল্ট। তুলি ভাবতেই পারে না। আচমকা পিঠে আঘাত পেয়ে তুলি আর্তনাদ করে উঠল। এখন কথা বেরোচ্ছে না তাই না? হাতে নাতে জড়াজড়িতে ধরা পড়ে মুখ বন্ধ। নাগরকে যখন ভুলতেই পারবি না বিয়ে বসলি কেন? টাকার লোভ? ব্যাংকার জামাই শুনেই বিয়ে বসে গেছিস? আবার বেল্ট দিয়ে প্রহার করলো ইস্তিয়াক। মোবাইলে ভিডিও প্লে করে বলল, মিথ্যকের বাচ্চা, বলেছিলি তোকে কেউ স্পর্শ করেনি, তাহলে এসব কি? তুলির বিস্ময় আর ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। যেন চেতনা ফিরে পেল এখন। তাকে বেল্ট দিয়ে আঘাত করছে ইস্তিয়াক। লোকটি তার গায়ে হাত তুলল, অশ্রাব্য ভাষায় গালাগাল করছে। কিছু বোঝার আগে, জিজ্ঞেস করার আগেই জনসম্মুখে চর মেরে অপমান করলো। তাকে নিচের মা বাবাও কখনো এরকম গালি দেয়নি। আর ইস্তিয়াক কিনা? ঘেন্না লাগছে তুলির। এমন একটা জঘন্য মানুষ তার স্বামী, যে স্ত্রীকে কিছু না বুঝে অন্যায়ভাবে অশ্রাব্য ভাষায় গালি দেয়, গায়ে হাত তোলে। এই ঘটনা না ঘটলে তো সে ইস্তিয়াকের এমন হিংস্র রূপ দেখতে পেত না। সে এখনো এখানে কি করছে? আগে শুয়েছিস তো শুয়েছিস, এখন আবার পার্কে গিয়ে চড়াচড়ি? কথাগুলো বলে ইস্তিয়াক পুনরায় প্রহার করতেই বেল্ট ঢুকে গেল তুলির হাতের মুঠোয়। এলোমেলো চুল, শূন্য পাথর দৃষ্টি, চোখের পলকে একটা চর দিয়ে লাগলো ইস্তিয়াকের গালে। পাগলের বাচ্চা, সেই মেয়েটি আমি নই। ইস্তিয়াক হেসে উঠে চুল মুঠো করে ধরে বলল, আবার মিথ্যে কথা? ছবিগুলো মিথ্যে হলে নাগরের সঙ্গে দেখা করে জড়াজড়ি করতে গেলি কেন? তুলি হ্যাচকা টানে হাত ছাড়িয়ে বলল, তোর কাছে আর নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে নিজেকে ছোট করার ইচ্ছা নাই। তুলি বিছানা থেকে ওড়না নিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। ইস্তিয়াক আটকে রাখার চেষ্টা করলো না, অস্ফুটে বলল, হ্যাঁ, চোরের মেয়ের বড় গলা তো থাকেই। ছবি মিথ্যে, জড়াজড়ি মিথ্যে। সেই মেয়েটি তুমি নও, সেটা ভূত। খানকি, ভাগ এখান থেকে। কথাগুলো বলে ঘেন্না এসে থুতু ফেললো মাটিতে। কথাগুলো শুনে তুলির মুখে বিষাদ মাখা হাসি ছড়িয়ে গেল। পেছনে না তাকিয়ে প্রস্থান করলো সে বাসা থেকে। তুষারের হাতে তুলির ভ্যানিটি ব্যাগ। সে ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গিয়েছিল। খানিক পর রিকশার পিছু পিছু ছুটে গিয়েও তুলিদের হারিয়ে ফেলে। দুঃখ কষ্ট ফিরে যাবে ফুপুর বাসায়, তখনই মনে পড়ল তুলির ভ্যানিটি ব্যাগ পার্কে গাছের গোড়ায় পড়ে আছে। সেটা নিয়ে যায়নি তুলি। কেউ পেয়ে গেল কিনা কে জানে। পুনরায় সে দৌড়ে ছুটে যায় পার্কে। গাছের নিচেই পেয়ে যায় ব্যাগ। ব্যাগের ভেতরে তেমন কিছুই নেই। কিছু টাকা, মোবাইল আর মেয়েলি সাজগোছের জিনিসপত্র। তুষার মোবাইল হাতে নিয়ে দেখেছে লক করা।
এই মোবাইল সে তুলির কাছে ফিরিয়ে না দিলে কিভাবে যোগাযোগ করবে ওর সঙ্গে? এই নাম্বার ছাড়া আপাতত তার কাছে কিছুই নেই। ওর বাসার ঠিকানা সে জানে না, নাম্বারটাও খুঁজে পেয়েছে ভাগ্য গুণে। তুলি ব্যাগের খোঁজে এখানে আসবে এই আশায় সে পার্কের বেঞ্চে শুয়ে আছে। চোখের সোজা গাছের ডালে কিছু কাক বসে কর্কশ গলায় কা কা করছে। সে ভাবছে তুলির বরকে নিয়ে। লোকটা ভালো না, লোকসম্মুখে স্ত্রীর গায়ে হাত তুলেছে। টাকা পয়সা হলেই হয় না, এই সংসার ওর ছেড়ে দেওয়াই উচিত। লোকটা নিশ্চয়ই মদ গাঁজা খায়, না হলে এমন বদমেজাজি হয় নাকি? কিন্তু ওর সঙ্গে সে এখন কিভাবে যোগাযোগ করবে? মোবাইলই তো ফেলে চলে গেছে। এটা পৌঁছে যে দেবে বাসার ঠিকানাও সে জানে না। জোহরের আজান দিচ্ছে মসজিদগুলোতে, সে তো এখনো এলো না। মোবাইলের জন্য কি মনে পড়া মাত্রই ছুটে আসার কথা না? তুষারের মোবাইলে ফোন বেজে ওঠে। নাম্বার দেখে সে অবাক হয়ে অস্ফুটে বলে, স্যারের কল। রিসিভ করলো তুষার। ভয়েস শুনেই সে হাঁপ ছেড়ে বাঁচে। তোমার ভ্যানিটি ব্যাগ আমার কাছে আছে। ওপাশ থেকে বলল, ভ্যানিটি ব্যাগ মানে কি যাতা বলছো? আগে আমার কথা শোনো, যা করার তাড়াতাড়ি করতে হবে। তুষার নাম্বার আবার দেখে, কিছুই সে বুঝতে পারছে না। ভ্যানিটি ব্যাগ তো ওরই, তবুও সে এসবে না গিয়ে বলল, হ্যাঁ বলো, কি করতে হবে? আমি এই মুহূর্তে সিলেট শাহজালার মাঝারে আছি। খুব কষ্টে বাবার মোবাইল নিয়ে পালিয়ে এসেছি। এখানকার কিছুই আমি চিনি না, টাকা পয়সাও আমার কাছে নেই। তুমি এখনই রওনা দাও। তুষার অবাক হয়ে বলল, আশ্চর্য, তুমি সিলেট গেলে কখন? এসব এখন শোনার সময় নেই তুষার, আগে আমাকে নিতে এসো। এই মোবাইলেও খুব বেশি চার্জ নেই, আর বাড়ি থেকে কল আসতে শুরু হবে। আমি এখনই অফ করব। তুষারের মাথায় কিছুই ঢুকছে না। সে আমতা আমতা করে বলল, সেখানে পৌঁছাতে 7-8 ঘন্টা লাগবে। সমস্যা নেই, আমি অপেক্ষা করব। কিন্তু আমাকে বলো তো, তুমি সিলেট গেলে কিভাবে? আমার সঙ্গে রসিকতা করছো নাকি? ওপাশ থেকে ঝাঝালো কণ্ঠে ভেসে এলো, এখন রসিকতার সময়? আমি কি বিপদে আছি তুমি জানো? এত কথা না বলে রওনা দেবে কিনা? আমি ফিরে যাব। আচ্ছা আচ্ছা, আমি আসছি। ফোন রেখে সে কিছুই মেলাতে পারছে না। একটু আগে যে মানুষটি ঢাকা দেখা করেছে, সে আবার সিলেট কিভাবে যায়? কি হচ্ছে এসব? সে কি ভূত পেতনির পাল্লায় পড়েছে নাকি? এখন তার কি করা উচিত? সিলেট যাবে? সত্যি ওখানে সে কিভাবে সম্ভব? তাছাড়া ভ্যানিটি ব্যাগ কি করবে এখন? আচ্ছা, কোনোভাবে কি এই দুইজন মানুষ আলাদা? তুষারের মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। সে আর কিছু ভাবতে পারছে, সে আর কিছু ভাবতে চায় না। এখন সোজা বাসায় যাবে। রেডি হয়ে তাড়াতাড়ি বের হতে হবে সিলেটের উদ্দেশ্যে। সে বাসায় গিয়ে ফুপুকে বুঝিয়ে রেডি হয়ে বের হতে হতে 3টে হয়ে গেছে। সায়দাবাদ থেকে সে বাসে উঠল 3:30টায়। বাস ছেড়ে দিয়েছে। তখনই মনে পড়ল ওর ভ্যানিটি ব্যাগ বাসায় ফেলে চলে এসেছে। ওকে একটা কল কি দেবে? মোবাইল বন্ধ করে ফেলবে বলেছিল। তবুও তুষার কল দিল। রিং হচ্ছে। মিথ্যকের বাচ্চা, বলেছিলি তোকে কেউ স্পর্শ করেনি, তাহলে এসব কি? হ্যালো, হ্যাঁ, আমি বসে আছি এখন। আসবো? আসলে তুমি সিলেট? এইরকম কথা বলছো কেন? কয়বার বলবো আমি সিলেট? আর ফোনে চার্জ নেই। আমি অফ করে দিচ্ছি এখন। তুমি সোজা মাঝারা আসবে। আমার এই নাম্বার টাকা দিয়েও পাইলে, তাহলে আমি নিজেই মোবাইল অন করে কল দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি ভ্যানিটি ব্যাগ বাসায় ফেলে চলে এসেছি। কিন্তু যে আমার সঙ্গে দেখা করেছে সেই মেয়েটি তুমি হলে তো এখন সিলেট থাকার কথা নয়। তাহলে ভ্যানিটি ব্যাগ নিয়ে যাবই বা কেন? আরে ধুরো, তোমার কিসের ভ্যানিটি ব্যাগ আর সেই মেয়ে? কি আবল তাবল বকছো? আচ্ছা আচ্ছা, আমি আসি, তারপর সব বলছি। হোসনা বেগম তুলির দরজায় ডাকাডাকি করছেন।
কি হয়েছে বলবি তো তুলি? সে যে সে দরজা বন্ধ করে ভিতরে আছিস আর তো বেরি হচ্ছিস না। তুলি ভেতরে থেকে বলল, কিছুই হয়নি মা, আমি ঠিক আছি। সে কখন থেকে তো বলছিস ঠিক আছিস, কিন্তু দেখেও তো মনে হয়েছিল কিছু একটা সমস্যা আছে রে মা। কাজের মেয়েটি বলল, আন্টি আপনার হাতে ব্যাগও ছিল না আসার সময়ে। হ্যাঁ, বের হয়েছিল হাতে ভ্যানিটি ব্যাগ নিয়ে। তিনি আবার ডাকলেন, তুলি তোকে ছিনতাইকারী ধরেছিল নাকি? ওপাশ থেকে কোনো জবাবই এলো না। রহিমা দেখ তো আমার মোবাইল কোথায়, তুলির নাম্বারে কল দিয়ে দেখি। রহিমা গিয়ে মোবাইল নিয়ে এলো। তিনি তুলির নাম্বারে অনেকগুলো কল দিলেন, রিং হচ্ছে কিন্তু কেউ রিসিভ করছে না। রহিমা কান লাগিয়ে দেখে এসে বলল, আপনার রুমে কোনো রিং হয় নাই আন্টি, তাইলে আপনার ছিনতাইকারী ধরেছিল মনে হয়। হোসনা বেগম আবার ডাকতে লাগলেন, দরজা খুলতো মা, কি হয়েছে তোর? তুলি দরজা খুলে দিয়ে বিছানায় গিয়ে উপুর হয়ে শুয়ে কাঁদতে লাগলো। হোসনা বেগম গিয়ে তুলির পাশে বসে আতকে উঠলেন। ওর ঘাড়ের নিচে একটা কিসের দাগ। কি হয়েছে তুলি? কি হয়েছে মা, কাঁদছিস কেন? তোর পিঠে কিসের দাগ এটা? আর মোবাইল কোথায় ফেলে এসেছিস? তুলি উঠে মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আর ওই পশুর কাছে ফিরে যাব না মা, আমি তোমাদের সঙ্গেই থাকবো। তোমরা ডিভোর্সের ব্যবস্থা করো। হোসনা বেগম মেয়ের কথা শুনে বিস্মিত হয়ে গেলেন। সে বের হয়ে গেল একটা কাজে। হুট করে ইস্তিয়াককে পেল কোথায়, আর ওর সঙ্গেই বা কি হয়েছে? তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি হয়েছে বলতো মা? তুলি কিছুই বলতে পারছে না। মায়ের বুকে মুখ গুজে কেবল কেঁদে যাচ্ছে। ওনার চোয়াল শক্ত হয়ে গেল। এই মেয়েটির মুখের দিকে তাকিয়েই তারা বেঁচে আছেন। ও ছাড়া তাদের আর কে আছে? মেয়েটি যদি সুখী না হয় তাহলে এই বিয়ে সংসার দিয়ে কি হবে? তিনি মেয়েকে শীতল গলায় বললেন, মা কি হয়েছে বলতো? তোর ঘাড়ের নিচে কিসের দাগ দেখি, কামিজ তুলতো। কিছু না মা, এগুলো। তিনি নিজেই কামিজ তুলে দেখে বিস্মিত হয়ে গেলেন। ওর পিঠে অনেকগুলো মারের দাগ। কে মারলো তাদের মেয়েকে, যাকে তারা ফুলের টোকাও দেননি কখনো? ইস্তিয়াক। কিন্তু ইস্তিয়াককে তুলি এখন পেল কোথায়? আর কেনই বা মারবে সে? মারার মতো কি কারণ থাকতে পারে? তারা তো এটা বরদাস্ত করবেন না। কত বড় সাহস তাদের মেয়ের গায়ে হাত দেয়! তিনি তুলির মাথা টেনে তুলে বললেন, কে তোকে এমন করেছে বলতো মা, সব বল আমাকে। তুলি আস্তে আস্তে মাকে সব বলতে শুরু করে। ইস্তিয়াক ব্যালকনিতে চেয়ার নিয়ে বসে একের পর এক সিগারেট টানছে আর ভাবছে নষ্টা মেয়ে, আবার কত বড় বেয়াদব তাকে চড় মেরেছে। এই মেয়েকে সে ডিভোর্স দেবে। এমন মেয়েকে সে কিভাবে ভালোবেসেছিল, কিভাবে ওর প্রেমে পড়েছিল? নিজের রুচির প্রতি ঘেন্না লাগছে তার। খানিক পরেই তার ফোন বেজে উঠল। মায়ের কল। রিসিভ করলো সে। হ্যালো। ইশতিয়াক বাবা, হঠাৎ করে কি সমস্যা হয়েছে? কি সমস্যার কথা বলছো? তুলির মা কল দিয়েছেন, তুই নাকি তুলির গায়ে হাত তুলেছিস। এটা তুই কি করলি বাবা? মেয়েটা নাকি তাদেরকে কারণ কিছুই বলছে না, এখন সে শুধু ডিভোর্স চায়। ইস্তিয়াক ক্রোধে বসা থেকে দাঁড়িয়ে গেল। সে আবার ডিভোর্স চাইবে কি? আমি তাকে ডিভোর্স দেব, আর চাইবেই তো ডিভোর্স। কোন মুখে সংসার করবে নষ্টা মাইয়া? বাবা মাথা ঠান্ডা কর, সংসার করতে গেলে অনেক ঝামেলাই হয়, তাই বলে গালাগাল দিতে হয় না।
গায়ে হাত তুলতে হয় না, ডিভোর্স দিতে হয় না। তোর বাবা তুলির মাকে বলেছেন এখন এই ডিভোর্স না করে তোদের দুজনকে নিয়ে আগে বসতে, কি হয়েছে সবকিছু আগে আমরা বুঝি। এর আগ পর্যন্ত মেয়ে ওর মা বাবার কাছেই থাকুক। এত বোঝাবুঝি কিছু নাই মা, এই মেয়ের সঙ্গে সংসার করতে পারবো না। তুই কেন মেয়ের সাথেই সংসার করতে পারবি না ইশতিয়াক? এই মেয়ে ভালো, তাই এতদিন থেকেছে। তুলি ভালো শুনে ওকে অশ্রাব্য ভাষায় গালাগাল শুরু করলো ইশতিয়াক। তার বাবা মোবাইল নিয়ে বললেন, হ্যালো, আমার কথা শোন। হ্যাঁ বলো, কি বলবা? তোর সংসার করা লাগবে না, মেয়ে তো এখন মায়ের কাছে আছেই। আজ সোমবার, আগামী শুক্রবারে আমি আর তোর মা যাব তুলিদের বাসায়। তোর ইচ্ছা হলে যাবি, না হলে তো যেতেও হবে না। শুধু নতুন কোনো বাড়াবাড়ি করবি না। আমরা আগে যাই, সবকিছু শুনি। ডিভোর্স তখন দিতে হলে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, যাই করো, এই মেয়ে এখানে আর আসতে পারবে না। আচ্ছা, এবার নিজের অফিস টফিস সব স্বাভাবিকভাবে কর। রাখলাম। কল কেটে গেল। ইশতিয়াক আবার সিগারেট ধরায়। অফিস তো সে স্বাভাবিকভাবেই করবে, সবকিছুই স্বাভাবিকভাবে চলবে। এই মেয়ের জন্য কিছুই আটকে থাকবে না। খালি ফ্ল্যাট, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেবে, তাস খেলবে, দরকার হয় মদ আনাবে। পরের দিন ইশতিয়াক স্বাভাবিকভাবেই অফিসে গেল। তুলি সারাক্ষণ রুমেই দরজা বন্ধ করে কাটাচ্ছে। ভোরে হোসনা বেগম নাস্তা দিতে এলে বলেছে সে মাস্টার্সে ভর্তি হবে আর জব দেখবে। হোসনা বেগম তখন ইশতিয়াকের মায়ের কথা বললেন। তারা কিছু সময় চেয়েছেন, শুক্রবারে এসে কি হয়েছে জানতে চাইছেন। তুলি উত্তরে বলেছে, বসাবসির কিছু নেই মা, আমি এসব বিষয়ে কাউকে কিছু বলবো না। তারা তাদের ছেলের কাছ থেকেই জানো কি হয়েছে। আর কোনো কথা বাড়াননি হোসনা বেগম। মেয়েটি আপাতত নিচের মতো থাক, নাস্তা কর মা বলে তিনি বের হয়ে গেলেন। তুষার রাত 11টায় সিলেট এসে পৌঁছেছিল। রাস্তায় অনেক জ্যাম থাকায় এত দেরি হয়েছে। বাজারে এসে যখন সে বিনোদিনীর সঙ্গে সাক্ষাৎ করে তখন 12টা ছুঁই ছুঁই। এই সময় ঢাকা ফিরে যাওয়া সম্ভব ছিল না। এদিকে অচেনা এই শহরে অবিবাহিত দুজন ছেলে মেয়ে কোথায় হোটেল পাবে তাও জানা নেই তাদের, তাই মাঝেরেই আলাদা বসে সময় কাটিয়েছে। এর ভেতরে দুজন নিজেদের কৌতূহলী প্রশ্ন করে সেরে নিয়েছে প্রয়োজনীয় কথাবার্তা। সবকিছু জেনে বিনোদিনী হতবাক। ওর মতো অবিকল একটা মেয়ে আছে শুনে বিশ্বাসই হচ্ছে না। অন্যদিকে বিনোদিনী সিলেট কিভাবে এসেছে, এতদিন কোথায় ছিল, কেন তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি, সব কিছু শুনে তুষারও অবাক। তারা দুজনের বাড়ি কোমলগঞ্জ। তুষার মুসলিম, বিনোদিনী হিন্দু। ওর বাবা স্কুল শিক্ষক। তুষার বিনোদিনী একই স্কুলে পড়তো। তুষার ছিল ওর 2 ক্লাস উপরে, কিন্তু পাশাপাশি বাড়ি হওয়ায় একই সঙ্গে যাওয়া আসা হতো তাদের। সেই থেকেই ধীরে ধীরে তাদের প্রেম হয়ে যায়। উঠতি বয়সের এই প্রেম একসময় গড়ায় শারীরিক সম্পর্কে। কিন্তু বছর কয়েক আগে থেকে গ্রামে হিন্দু মুসলিমদের মাঝে সাম্প্রদায়িক হাঙ্গামা শুরু হয়েছে ক্ষমতার লড়াই, একে অন্যের প্রতি হিংসা বিভেদ। বিনোদিনীর বাবা এই গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। স্ত্রী থাকতেন সিলেট আর তিনি কোমলগঞ্জ থেকে শিক্ষাগতা করাতেন। কিন্তু একটা সময় এই গ্রামে স্ত্রীকে এনে ঘরবাড়ি করে বসবাস শুরু করেন, কারণ গ্রামে নিজের সম্প্রদায়ের প্রচুর মানুষ আছে। সবার সঙ্গে মিশে গিয়েছিলেন অনেক। কয়েক বছর থেকে হিন্দু মুসলিম ছেলে মেয়েদের প্রেম নিয়ে 2 ধর্মাবলম্বীদের লোকই বিরক্ত। এসব নিয়ে কিছুদিন পর পর 2 গোত্রের ঝামেলা হয়, বিচার আচার হয়। তাই যখন তুষার আর বিনোদিনীর বিষয় ছড়িয়ে পড়ে এবং তুষার বাড়াবাড়ি শুরু করে, তখনই হিন্দু সম্প্রদায়ের লোক বসে সিদ্ধান্ত নেয় তারা এখন থেকে এসব মিলেমিশে প্রতিরোধ করবেন। কিছুদিন পর পর প্রেম করে মেয়েরা মুসলমান হবে।
এগুলো আর মানা যায় না। বিনোদিনী হঠাৎ পালিয়ে যেতে পারে এই ভয়ে তারা মাস্টারকে ডেকে বললেন মেয়েকে নিয়ে কোথাও চলে যেতে। এর ভেতরে তারা সবাই মিলে নিজের সম্প্রদায়ের ছেলে খুঁজে বিনোদিনীকে বিয়ে দেবেন। আর এভাবেই এখন থেকে সবাই মিলে মিশে এই সমস্যাগুলোর প্রতিরোধ করবে। মাস্টার পড়লেন বিপদে। একদিকে স্বজাতির চাপ, অন্যদিকে মেয়ে। তাছাড়া বিনোদিনীকে এখান থেকে নিয়ে যাবেন কিভাবে? অনেক ভেবে ওর খাবারে ঘুমের ওষুধ দিলেন। ঘুমানোর পর মুখ হাত বেঁধে রাতেই গাড়ি করে গ্রাম থেকে সিলেট নিয়ে যান। সিলেট ওনার ভাই চা বাগানে থাকে। বিনোদিনী সেখানেই কড়া নজরদারিতে ছিল। এদিকে তুষার ওর খুঁজে পাগল। বিনোদিনীর কোনো খোঁজ নেই, পাগল হয়ে ঘোরে। মুসলিম সম্প্রদায়ের লোক ও হিন্দু মুসলিম ছেলে মেয়েদের এসব বিব্রতকর পরিস্থিতি নিয়ে বিরক্ত। তাই তুষারের বাবার কাছে নানান কথা আসতে লাগলো। তিনি অনেক ভেবে সিদ্ধান্ত নিলেন ছেলেকে আপাতত গ্রামে রাখবেন না, তাই ফুপুর বাসায় পাঠিয়ে দিলেন। এলাকায় কখন কোনো ঝামেলায় জড়াবে বলা যায় না। শোনা যাচ্ছে মাস্টারের পরিবারের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তুষার ঢাকা ফুপুর বাসায় ওঠে। এখানে বেশ কিছুদিন থাকার পর হঠাৎ একদিন কাকতালীয়ভাবে রাস্তার অপর পাশ থেকে তুলিকে দেখে ফ্লেক্সি লোডের দোকান থেকে বের হতে। তুলিকে দেখে ভাবে এটা তার বিনোদিনী। ছুটে যায় রাস্তা পার হতে, কিন্তু রাস্তা দ্রুত গাড়ি চলাচলের কারণে যেতে যেতেই হারিয়ে ফেলে তাকে। তখনই মাথায় আসে ফ্লেক্সি লোডের দোকানের কথা। নিশ্চয়ই সেখানে নাম্বার পাবে ওর। সে গিয়ে দোকানিকে বলল মোবাইলে রিচার্জ করবে। দোকানি তখন খাতা মেলে বলল নাম্বার বলুন। নাম্বার মুখস্থ থাকলেও তুষার তখন এমনভাবে নাম্বার বলে যেন মোবাইল দেখেই বলতে হচ্ছে তার। এই সুযোগে ক্যামেরায় গিয়ে খাতার পুরো পেজের ছবি তুলে নেয়। বাসায় এসে শেষে নাম্বার তুলে সেভ করতেই ইমো হোয়াটসঅ্যাপে গিয়ে তুলির ছবি দেখে ভাবে এটাই তার বিনোদিনীর নাম্বার। এখন সকাল 11টা। তুষার আর বিনোদিনী বাসে বসে আছে। কপালের অবাধ্য চুল সরিয়ে নিয়ে বিনোদিনী বলল, মেয়েটার জন্য কষ্ট হচ্ছে, তোমার কারণে সে লাঞ্ছিত হলো, ওদের সংসারে ঝামেলা সৃষ্টি হলো। যাই বলো, ওদেরকে খুঁজে বের করে মাপ চেয়ে সব খুলে বলা উচিত। তোমার কি মাথায় দোষ? আমরা এখন কি করব সেটা ভাবো। ফুপুর বাসায় আর যেতে পারবো না। আমি মোবাইলের শোরুমে কাজ পেয়েছি কিছুদিন হলো, টাকা পয়সাও নেই, থাকবো কোথায়? বিয়ে করব কিভাবে সেটাই ভাবছি। তুমি আপাতত ফুপুর বাসায় থাকতে পারবে, ওরা তো আর জানে না আমাকে নিয়ে এসেছো। সুতরাং তুমি ফুপুর বাসায় থাকো আর আমাকে কোথাও থাকার ব্যবস্থা করে দাও। তারপর মাস শেষ হলে বেতন পাবে, এর মাঝে বাসাও খুঁজে নেবে।